এত হাসছেন কেন শুনি? এমনি এমনি না, আপনি খুব খারাপ। খালি মনে মনে কি যেন ভাবেন আর হাসেন। মুগ্ধ একথার পর আবার হাসল। তিতির এবার রেগেমেগে উঠে দাঁড়িয়ে বলল, আপনি আসলেই খুব খারাপ। তারপর হাঁটা শুরু করল। মুগ্ধ দৌড়ে ওকে ধরল। পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, সরি সরি, আর হাসব না। বলো কি জানতে চাও? দরকার নেই। বাপরে, তোমার দেখি অনেক রাগ। তোমার বয়ফ্রেন্ড তোমাকে সামলায় কিভাবে? আমার বয়ফ্রেন্ড নেই। সে কি? এত সুন্দরী মেয়ের কিনা বয়ফ্রেন্ড নেই? তিতির চোখ বড় করে তাকালো মুগ্ধর দিকে। মুগ্ধ ঢং করে দূরে সরে গেল। তারপর এক লাইন গাইল, ওই চোখে তাকিও না, আমি লুটপাট হয়ে যাব। আমি বরবাদ হয়ে যাব। তিতিরের কি হলো কে জানে, রাগ ধরে রাখতে পারল না গানটা শুনে। হেসে ফেলল। তারপর মুগ্ধ আবার তিতিরের পাশাপাশি হাঁটতে শুরু করল। তিতির কিছু বলছিল না। মুগ্ধ বলল, আসলে আমার ফার্স্ট গার্লফ্রেন্ড হয় ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ার সময়ে। 5 মাস পর ব্রেকআপ। তারপর আবার সেই বছরই আরেকটা গার্লফ্রেন্ড হয়, 3 মাস ছিল। তারপর আবার থার্ড ইয়ারে পড়ার সময় আরেকটা গার্লফ্রেন্ড হয়। 10-এর 12 দিনেই চলে যায়। ব্যাস শেষ আমার কাহিনী। আপনি যে বলেছিলেন 7-এর 8টা, আরে ওটা তো মজা করে বলেছি। ও, থার্ড ইয়ার মানে তো অনেক আগের কথা, না? হ্যাঁ, 3 বছর প্রায়। এতদিন ধরে একাই আছেন? হ্যাঁ, তারপর থেকে আর রিলেশনশিপে যাইনি। একবারে বিয়ে করব। শুধু শুধু এক্সদের সংখ্যা বাড়িয়ে লাভ কি? তারপর হয়তো বিয়ে করতে গিয়ে দেখব আমার বউ এক্সের ছোট বোন। কি ভয়ঙ্কর হবে বুঝতে পারছ? একথা বলেই মুগ্ধ হো হো করে হেসে দিল। তিতির হেসে বলল, আপনার খারাপ লাগে না কোনো এক্সের জন্য? খারাপ লাগবে কেন? ওরা ভালো আছে, এটাই তো বড় কথা। আমি বয়ফ্রেন্ড হিসেবে খুব খারাপ। যখন বুঝেছে আমার সাথে রিলেশন করে ভুল করেছে তখন চলে গেছে। দুজনের জন্যই ভালো হয়েছে। ব্রেকআপগুলো কি কি কারণে হয়েছে জানতে পারি? সবগুলো ব্রেকআপ সেইম কারণে হয়েছে। কি কারণ? আমি কেয়ারলেস, আমি দায়িত্বজ্ঞানহীন, আমি অগোছালো, আমি ভাব মারি, আমি বোরিং, ব্যাকডেটেড। আমার সাথে থাকা আর গাছের সাথে থাকা সমান। কি বলছেন? আপনি কেয়ারলেস, দায়িত্বজ্ঞানহীন হলে আমি এতক্ষণে ডাকাতদের হাতে খুন হয়ে যেতাম। মুগ্ধ হাসল। তিতির আবার বলল, আপনি অগোছালো এটা নিয়ে আর কি বলবো? আপনি সবকিছু আমার আগে গুছিয়েছেন। পেঁপে কাটতে পারেন, রান্না করতে পারেন। এগুলো অগোছালো ছেলেরা পারে? ওরা তো আর কেউ আমার সাথে কোথাও ট্রিপে যায়নি আর বিয়ে করে এক বাড়িতেও থাকিনি, তাই এসব দেখার বা জানার সুযোগ পায়নি। যা জেনেছে যা দেখেছে তা হলো, আমি কেয়ারলেস কারণ আমি ঘন্টায় ঘন্টায় ফোন দেই না। প্রতিবেলায় ফোন করে খবর নেই না খেয়েছে কিনা। শুধুমাত্র রাতে একবার ফোন দেই। কি হেয়ার কাট দিল, কি লিপস্টিক লাগালো, কি ড্রেস পরল কিছুই খেয়াল করি না, বলিও না কেমন লাগছে। অ্যাকচুয়ালি আমার এত সাজগোজ পছন্দ না। বাট আনফরচুনেটলি সবগুলোই সাজুনি ছিল। তিতির হেসে বলল, তারপর আমি ব্যাকডেটেড কারণ আমি ফেসবুকের ছবিতে কমেন্ট করি না, এটা একজনের অভিযোগ ছিল। আমি নাকি ভাবমারি কারণ রেস্টুরেন্টে গেলে অন্য কাপলদের দেখিয়ে বলতো, দেখো ছেলেটা মেয়েটাকে খাইয়ে দিচ্ছে। আর তুমি জীবনেও আমাকে খাইয়ে দিলে না। আমি হেসে বলতাম, ও কিন্তু খাইয়ে দিতাম না। আচ্ছা, আসলেই আপনি তাহলে একটু অন্যরকম। সব মেয়েরাই এসব কম বেশি চায়। যেমন ধরুন একটা মেয়ে তো অবশ্যই চাইবে যে তার বয়ফ্রেন্ডটা তাকে একটু খেয়াল করে দেখুক, একটু প্রশংসা করুক। কিন্তু আপনি তা করতেন না। মুখে 1 ইঞ্চি মেকআপ থাকলে বুঝব কি করে কঙ্কাবতী না কৃষ্ণকলি? ফর্সা কালো নিয়ে আমার মাথা ব্যথা নেই। তবে আসল ব্যাপারটা জানলে হয়তো সেটা নিয়ে গান শুনিয়ে প্রশংসা করতাম। তারপর ধরো একটা ছেলের মন পর্যন্ত পৌঁছতে যেমন পেটের দিকে খাওয়ার দিকে নজর দিতে হয়, তেমনি একটা মেয়ের মন পর্যন্ত যেতেও তার চোখের দিকে নজর দিতে হয়। সুন্দর চোখের প্রতি আমার দুর্বলতা আছে। আমি অবশ্যই সেটা নিয়ে তাকে কিছু বলতাম, কিন্তু চোখের উপর এক্সট্রা আইল্যাশ লাগলে আর কি কি সব দিয়ে চোখটাকে ভূতের মতো রঙিন করে রাখলে বুঝব কি করে যে কোন উপমাটা খাটবে? তাই কিছুই বলিনি। তো আপনি তাদেরকে বলতে পারতেন যে আপনি ওসব পছন্দ করেন না। আপনি না বললে তারা বুঝবে কি করে? বলবো কেন? যে যেরকম তার সেরকমই থাকা উচিত। আমার তো কোন রাইট নাই নিজের পছন্দ অপছন্দ অন্য কারো উপর চাপিয়ে দেয়া। আমি তো আর এসবের জন্য কাউকে ছাড়িনি। আর এসব অভিযোগ থাকলেও এসবের জন্য আমাকেও কেউ ছাড়েনি। ছেড়েছে আমার ট্রাভেলিং এর জন্য। সে কি? কেন? এরকম পাহাড়ে জঙ্গলে আসলেই নেটওয়ার্ক থাকে না, কথা হয় না,
তার জন্য নাকি অস্থির লাগে। গার্লফ্রেন্ডের চাইতে আমি ট্রাভেলিংকে বেশি ভালোবাসি, আমি নাকি গার্লফ্রেন্ড ছাড়তে পারবো কিন্তু ট্রাভেলিং ছাড়তে পারবো না, তাই ব্রেকআপ। আচ্ছা, আপনি যখন 4-5 দিনের ট্রিপে যেতেন তখন আপনার গার্লফ্রেন্ডের কথা মনে পড়েনি? খারাপ লাগেনি? না, প্রকৃতি আমার সবচেয়ে বড় আর ইম্পর্ট্যান্ট প্রেমিকা। প্রকৃতির কাছে গেলে আর কিছু লাগে না। আমার তো মনে হচ্ছে আপনার কারো সাথেই সম্পর্কটা তেমন গভীর ছিল না। কাউকেই আপনি সত্যিকার অর্থে ভালবাসেননি। সেটাও হতে পারে, তবে আমি লয়াল ছিলাম। ওহ, অনার্সের পর থেকেই মা আমার জন্য মেয়ে দেখছে। আমার মা ভীষণ শৌখিন, সে বড় ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিতে চায়। কিন্তু আমি অনেক চুজি বুঝলে, মায়ের দেখা একটা মেয়েও পছন্দ হয়নি। মা তো পুরো বিরক্ত আমার উপর। তাই, আচ্ছা, কিরকম মেয়ে আপনার পছন্দ আমাকে বলুন তো, আমি আপনার জন্য মেয়ে দেখে দেব। বলছি তার আগে শোনো, কেন আমার মায়ের দেখা মেয়ে পছন্দ হয়নি? ওহ, অবশ্যই, বলুন। দলবেঁধে মেয়ে দেখতে যাওয়া, সালামি দেয়া, এই ব্যাপারটা আমার কেমন যেন লাগে। যে কোনো মেয়ের জন্য খুবই অসম্মানজনক। তাই আমি মেয়ের ছবি দেখে ফোনে কথা বলেছি কিংবা বাইরে দেখা করেছি। তারপর, আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল ট্রাভেলিং কেমন লাগে? ওয়াও, অ্যান্সার কি ছিল? অনেক ধরনের অ্যান্সার ছিল। একটা শুধু বলি, একজন বলেছিল, ওয়েস্ট অফ মানি। তার চেয়ে সেই টাকায় ঘরের একটা জিনিস বানানো যায়, ড্রেস কেনা যায়। তিতির হাসতে লাগল। মুগ্ধ বলল, আমি ট্রাভেলিং ছাড়া থাকতে পারবো না। তাই এটাকে সহজভাবে নেবে এমন কোনো মেয়েকেই বিয়ে করতে চাই। সবচেয়ে ভালো হয় তারও যদি ট্রাভেলিং এ ইন্টারেস্ট থাকে। দুজন মিলে সারা দুনিয়া ঘুরব। খুব বেশি সুন্দরী না হলেও চলবে। শুধু চোখ দুটো সুন্দর হলেই হবে, ডুব দেব সেই চোখে। তারপর পাশাপাশি হাঁটতে হাঁটতেই তিতিরের চোখের দিকে তাকাল। তিতির সে দৃষ্টির অর্থ বুঝল না। খুব ইন্টারেস্ট নিয়ে বলল, তারপর আর কি কোয়ালিটি চাই? বেশি সাজগোজ করে না এমন কোনো মেয়ে হলেই ভালো হয়। মেকআপ দেখলেই আমার একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়। আর রান্নাবান্না না জানলেও চলবে। আমি মোটামুটি সবই রাঁধতে পারি, আর রাঁধতে ভালো লাগে। ফ্রি টাইমে আমার কাছ থেকে হেল্প পাবে। আর বোকা, ইমোশনাল মেয়ে চাই। ওরা অনেক ভালোবাসতে জানে। আর বেশি লম্বা না হলেও চলবে। ফর্সা, কালো কোনোটাতেই প্রবলেম নেই। কিন্তু আপনি তো লম্বা। লম্বা মেয়েদেরই আপনার পাশে ভালো লাগবে। মুগ্ধ হাসল। তিতির বলল, হাসছেন যে? এমনি। ও ভালো কথা। সবই বললেন কেন? এক্সরা আপনাকে কেয়ারলেস, দায়িত্বজ্ঞানহীন, ভাবমারা আর ব্যাকডেটেড বলতো। কিন্তু বললেন না তো কেন আপনাকে বোরিং বলতো? আপনি তো মোটেই বোরিং না। দুদিন ধরে তো দেখছি। ওহ, ওটা তো ইচ্ছে করেই স্কিপ করেছি। কেন? বললে তুমি লজ্জা পেয়ে যাবে। আর আমি এটা তোমাকে বলেছি বলেও অনেক কিছু ভাবতে পারো। আরে ধুর, কিছুই ভাবব না। আপনার এক্স আপনাকে বোরিং বলার কারণে আমি কেন লজ্জা পাব? আমরা তো অতটাও ফ্রি হইনি। তিতির কিছু না বুঝেই বাচ্চাদের মতো বায়না করতে লাগল। আরে বলুন না, আমি মোটেই লজ্জা পাব না। আপনার মতো মানুষকে কেন বোরিং বলবে আমি তো ভেবেই পাচ্ছি না। সবাই না শুধু সেকেন্ড গার্লফ্রেন্ডটা বোরিং বলেছিল যার সাথে 3 মাস রিলেশনশিপ ছিল। তিতিরের মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছিল। বলল, ইন্ট্রোডাকশনটা অনেক বড় হয়ে যাচ্ছে। বলার পর আবার রাগ করো না কিন্তু। আরে না না, বলুন। আই নেভার কিস হার, বিকজ অফ হার লিপস্টিক। তিতির পুরো হা হয়ে গেল। ও ভাবতেই পারেনি এমন কিছু। ওরা হাঁটছিল। তিতির মুগ্ধর দিকে তাকিয়েছিল। মুগ্ধ অন্যদিকে ফিরে কথাটা বলল। তিতির সাথে সাথে সোজা হয়ে অন্যদিকে তাকাল। লজ্জা পেয়ে পুরো চুপ হয়ে গেল। কিছুক্ষণ দুজনেই চুপ। মুগ্ধর একবার ইচ্ছে হলো বলুক, জানতাম এমনটাই হবে। কিন্তু কেন জানি আর বলল না। 3 ঘন্টা হেঁটে ওরা মাত্র 4 কিলোমিটার এসেছে। হঠাৎ দূর থেকে একটা গাড়ির আওয়াজ আসছিল। পিছনে ফিরতেই দেখল একটা বাস আসছে। মুগ্ধ জিজ্ঞেস করল, তিতির, বাসে যেতে পারবে? তিতিরের চোখ ঝিলিক দিয়ে উঠল। বলল, হ্যাঁ পারব। লোকাল বাস কিন্তু, দাঁড়িয়েও যেতে হতে পারে। নো প্রবলেম, হাঁটতে তো আর হবে না। মুগ্ধ বাসটা থামালো। বাসের হেল্পার জানালো জায়গা নেই। অলরেডি অনেকে দাঁড়িয়ে আছে। তখন মুগ্ধ ওদের বিপদের কথা বলতেই বাস ওদের তুলে নিল। বাসে উঠে মুগ্ধ বাসের হ্যান্ডেল ধরে দাঁড়াল। আর তিতির তা নাগাল পেল না। তাই মুগ্ধর হাত ধরে দাঁড়াল। মুগ্ধ তিতিরের হাত শক্ত করে ধরে রাখল। কিন্তু একটা ডাউনহিল পার করতেই বাস নিচের দিকে যেতে শুরু করল আর তিতির পড়ে যাওয়ার ভয়ে মুগ্ধকে জড়িয়ে ধরল।
মুগ্ধ অবশ্য তিতিরকে ধরে ফেলেছিল। এরকম শত শত আপহিল ডাউনহিল ছিল রাস্তায়। পুরো রাস্তায় মুগ্ধ এক হাতে হ্যান্ডেল ধরে আরেক হাতে তিতিরকে নিজের বুকের সাথে আঁকড়ে ধরে রেখেছে। তিতিরের তখন মনে হচ্ছিল ও বোধ হয় মুগ্ধকে ভালোবেসে ফেলেছে। আবার ভাবল দুদিনের পরিচয় কি ভালোবাসা সম্ভব, নাকি এটা শুধুই ভালোলাগা। কিন্তু ভালোবাসা যদি নাই হয় তাহলে ওকে এভাবে জড়িয়ে ধরে থাকতেও কেন অস্বস্তি হচ্ছে না। থানচির সরকারি গেস্ট হাউজের মাঠে ওদের তাঁবু গেড়ে থাকার কথা ছিল। মুগ্ধ বাস থেকে নেমেই ফোন বের করল। এখানে তো নেটওয়ার্ক থাকার কথা। হ্যাঁ, নেটওয়ার্ক পাওয়া গেল, কিন্তু সাফির ফোন বন্ধ। তাড়াতাড়ি একটা অটো নিয়ে গেস্ট হাউজে গেল মুগ্ধ তিতির। তখনও ওরা জানত না কি বিপদ ওদের জন্য অপেক্ষা করছিল থানচিতে। মুগ্ধ তিতির আলো ফুটতেই মানে ৫টার দিকে রওনা দিয়েছিল। ৩ ঘণ্টা হাঁটা আর প্রায় ১ ঘণ্টা বাস জার্নির পর ওরা থানচি পৌঁছেছিল। থানচি গেস্ট হাউজে ঢুকেই মুগ্ধ রিসিপশনের দিকে গেল। পিছন পিছন গেল তিতির। ঘড়ির কাঁটা ছিল তখন ৯টার আশেপাশে। মুগ্ধ জিজ্ঞেস করল, আচ্ছা ২৬ জনের একটা দল এসেছে না কাল? ওনারা তো আজ ভোরেই রেমাক্রি রওনা দিয়ে দিয়েছে। তা প্রায় ৩-৪ ঘণ্টা হবে। আপনারা ওনাদের খুঁজছেন কেন? আমরাও ওই দলেই নাফাখুম ট্রিপে এসেছি। পথে আমরা ওদের হারিয়ে ফেলি। ও হ্যাঁ, ওনারা তো ২৮ জনেরই বুকিং দিয়েছিল। হ্যাঁ, এত আগে রওনা দিয়েছে, এখন তো ধরতেও পারবো না ওদের। ওনারা যদি টানা নৌকায় যেত তাহলে আপনারা ইঞ্জিন নৌকায় গিয়ে ধরতে পারতেন। কিন্তু ওনারা তো ইঞ্জিন নৌকা নিয়েছে সবগুলোই। ওরা কোনো মেসেজ দিয়ে গেছে আমাদের জন্য? না, কিছু বলেনি। তিতির বলল, এখন কি হবে? দাঁড়াও দেখছি। তারপর মুগ্ধ আবার ম্যানেজারকে জিজ্ঞেস করল, একটা ঘর হবে? দুজনের জন্য? হ্যাঁ। আপনাদের সম্পর্ক? আমরা স্বামী স্ত্রী। তিতির অবাক হয়ে চাইল মুগ্ধর দিকে। মুগ্ধ সেদিকে ভ্রুক্ষেপ করল না। ম্যানেজার বলল, সব রুম বুকিং দেয়া আছে। দিব কিভাবে বলুন? আমরা রাতে থাকব না, জাস্ট গোসল করে ফ্রেশ হব, খাবো এটুকু সময়। ওহ, তাহলে একটা রুম দেয়া যাবে। যদিও বুকিং আছে কিন্তু ওনাদের আসতে বিকাল হবে। ওহ, থ্যাঙ্কস। রুমে খুলে দিতে দিতে ম্যানেজার জিজ্ঞেস করল, নতুন বিয়ে করেছেন বুঝি? হ্যাঁ, গত সপ্তাহে। হানিমুনে এলেন এই জঙ্গলে? আসলে আমাদের দুজনেরই পাহাড় জঙ্গল পছন্দ। ম্যানেজার সবগুলো দাঁত বের করে বলল, ভাবির তো দেখি একদম কম বয়স। তিতিরের বলতে ইচ্ছে করছিল, তাতে তোর কিরে ব্যাটা, কিন্তু বলল না। মুগ্ধ বলল, হ্যাঁ, এরেঞ্জ ম্যারেজ তো। ও আচ্ছা ভাই, ৩টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। ম্যানেজার বেরিয়ে যেতেই মুগ্ধ দরজা লাগিয়ে দিল। তিতির বলল, এটা কি হলো? মুগ্ধ কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বলল, কি হলো? স্বামী স্ত্রী বললেন কেন? তো তোমাকে বউ বলেছি বলে কি তোমার জাত গেল? তারপর নিজের কলারটা একটু ঠিক করে বলল, আমি কি ফেলনা নাকি? এসব বলার কি দরকার ছিল? না বললে রুম পেতাম না। আর তুমি রিয়াক্ট করছো কেন? বলেছি বলেই কি আমি রুমে ঢুকেই স্বামীদের মতো বিহেভিয়ার শুরু করেছি? তিতির আর কথা বাড়াল না। মুখে যাই বলুক, কথাটা শুনে তো ওর ভালোই লেগেছে। বরং কাজের কথা বলা যাক। বলল, আচ্ছা আচ্ছা, এখন আমরা কি করব? মুগ্ধ বিছানায় শুয়ে বলল, গোসল করব, খাব, তারপর বান্দরবন ফিরে যাব। আর তুমি যদি চাও তো রেমাক্রিও যেতে পারি। কারণ ওরা তো দুপুরে রেমাক্রি পৌঁছে ওখানকার গেস্ট হাউজে থাকবে। ভোরে নাফাখুমের উদ্দেশ্যে যাত্রা। আর আমরা এখন রওনা দিলে সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব। ফিরে যাওয়ার জন্য কি এত কষ্ট করে এসেছি নাকি? আমি নাফাখুম যাব। আচ্ছা, কিন্তু চিন্তা হচ্ছে কিভাবে যাব সেটা নিয়ে। তিতির চেয়ার টেনে বসতে বসতে বলল, কেন নৌকা ছাড়া অন্য কোনোভাবে যাওয়া যায় নাকি? না, একমাত্র উপায় নৌকা। কিন্তু দোলছাড়া শুধু দুজন নৌকার জন্য রিস্কি হয়ে যায়। তার উপর একটা ছেলে একটা মেয়ের জন্য তো রিস্কটা আরও বেশি হয়ে যায়। এখানেও ডাকাত আছে। ডাকাতরা এদিকে আসে না, এদিকটা জলদস্যুদের। ওমাগো, জলদস্যু? তবে জলদস্যুরা কাউকে ধরেছে এরকমটা কমই শোনা গেছে। ওরা সমুদ্রেই যায় বেশি। যখন ওখানে সুবিধা করতে পারে না তখন এদিকে আসে। আর এদিকে এসে করবেই বাকি বলো? এদিকের মানুষের তো আর অত টাকা পয়সা নেই। টুরিস্টও খুবই কম। ওরাও কি ডাকাতদের মতো মেয়েদের প্রতি? থেমে গেল তিতির। তারপর মুগ্ধ বলল, মেয়েদের প্রতি লোভ কার নেই বলো? ডাকাত, জলদস্যুরা না হয় বুঝলাম অশিক্ষিত, অভাবে বড় হওয়া, তাই শিক্ষা পায়নি, মানবিক বোধ জন্মেনি।
কিন্তু আমাদের শিক্ষিত সমাজে এমন অমানবিক পিশাচ কি নেই? সব মুখোশ পরে ঘুরছে, সুযোগ পেলেই মুখোশটা টেনে খুলে ফেলছে। কই আপনার তো কোনো লোভ নেই। কথাটা বলে ফেলে কি যে ভালো লাগছিল তিতিরের। ইস, সব ছেলেই যদি মুগ্ধর মতো করে ভাবত। মুগ্ধ হেসে বলল, আসল ব্যাপারটা কি জানো? না, তবে জানতে চাই। সব পুরুষ মানুষ খারাপ না, কিন্তু ওদের জন্য পুরো পুরুষ জাতটাকেই কুকুরের সাথে তুলনা করা হয়। ওদের জন্যই সবার খারাপ কথা শুনতে হয়। অথচ প্রপোর্শনটা কিন্তু ওই এক বাটি দুধে একটা মাছির মতোই। কিন্তু রাস্তায় বেরোলে তো স্টেপে স্টেপে ছেলেরা পাশ দিয়ে আয় আর খারাপ খারাপ কথা বলে। তাহলে প্রপোর্শনটা কোথায় গিয়ে দাঁড়ায় ভাবুন তো? ওটা তো টিজিং। টিজিং তারাই করে যারা রাস্তায় রাস্তায় থাকে। ওদের সংখ্যা তো কমই। ওদের দেখছো, কিন্তু যারা রাস্তায় নেই, বাসায় আছে, তাদেরকে কি দেখতে পাচ্ছ? তা অবশ্য দেখছি না। আর ওদের দেখলে মনে হবে ওরা ভদ্র ফ্যামিলির ছেলে। কিন্তু আদৌ তা না। আমি তো কখনো 1 মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকার টাইম পাইনি। আমার ছোট ভাই দৌড়ের উপর থাকে স্কুল, কোচিং নিয়ে। সেও টাইম পায় না। আমরাও আড্ডা দেই, তবে বাসায় কাজিনদের সাথে। বাইরে আড্ডা দেই স্কুল, কলেজ, ভার্সিটিতে বন্ধুদের সাথে ক্লাসের ফাঁকে। রাস্তায় রাস্তায় টাইম পাস করার মতো সময় আমাদের মতো ফ্যামিলির ছেলেরা পায় না। আর আমাদের মতো ফ্যামিলিই দেশে সবচেয়ে বেশি। মুগ্ধ ঘড়ি দেখে বলল, দেরি হয়ে যাচ্ছে আমাদের, পরে গল্প করব। এখন বাসায় একটা ফোন করো, তারপর গোসলে যাও। ও হ্যাঁ, কিন্তু আপনি গোসল করবেন না? তুমি আগে করো। বাসায় ফোন করলে সবার সাথে কথা বলতে হবে আলাদা করে। তখন অনেক সময় লাগবে, ততক্ষণে আপনি বোধহয় গোসল করে ফেলতে পারবেন। ও ঠিক আছে, তাহলে আমি আগে যাচ্ছি। তিতির মোবাইল বের করে দেখল নেটওয়ার্ক নেই। মুগ্ধর দিকে তাকিয়ে বলল, নেটওয়ার্ক নেই তো? আমার বাবা তো টেনশনে হার্ট অ্যাটাক করবে। মুগ্ধ ব্যাগ থেকে কাপড় বের করছিল। তাকিয়ে বলল, এয়ারটেল? কোন ভরসায় যে পাহাড়ে এয়ারটেল নিয়ে আসতে পারো? জানতাম না তো। আচ্ছা, প্রবলেম নাই, আমারটা নাও। পকেট থেকে মোবাইল বের করে এগিয়ে দিল মুগ্ধ। তারপর গোসলে ঢুকে গেল। তিতির মোবাইল হাতে নিয়ে দেখল সিম্পল লক। কোনো প্যাটার্ন নেই। বাবার নাম্বারে ডায়াল করল। বাবা চিন্তায় ছিল। বাবাকে বুঝিয়ে বলল যে ও ভালো আছে আর আগামী 6-7 দিন কথা হবে না। কারণ এদিকে নেটওয়ার্ক নেই। বাবা বলল ভাইয়া নাকি আগেই বলেছে এসব। তারপরেও মন কেমন করছিল, এখন কথা বলে ভালো লাগছে। মায়ের সাথেও হাই হ্যালো করে রেখে দিল। ফোন রাখতেই তিতিরের কেন যেন ইচ্ছে করল মোবাইলটা ঘাঁটতে। জানে এটা ঠিক না, তবু সোজা মেসেজ অপশনে চলে গেল। সব ফোন কোম্পানি আর মায়ের, বোনের, ভাইয়ের আর ফ্রেন্ডদের মেসেজ। সত্যি কি ওর গার্লফ্রেন্ড নেই? তখন হঠাৎ একটা মেসেজে চোখ আটকে গেল। নাম্বারটা প্যারা দিয়ে সেভ করা। কনভারসেশনটা এরকম ছিল, প্যারা, মুগ্ধ, এমি টর প্রতি মুগ্ধ। মুগ্ধ, বিং মুগ্ধ ইজ গুড ফর হেলথ। প্যারা, আই লাভ ইউ। মুগ্ধ, সো হোয়াট ক্যান আই ডু ফর ইউ? প্যারা, ইউ শুড লাভ মি টু। মুগ্ধ, ক্যান এমি কি টর কেস মাথা বন্ধাইসি? প্যারা, ইএমএন কোরিশ কে এন অলওয়েজ। মুগ্ধ, এমি ইএমএনি। প্যারা, এটু ওয়াব কিশটর। মুগ্ধ, টুই যারা এমএসজি দেয়া ওয়াব বরাইসোস। প্যারা, কক ভালোবাসা কি দোষ? মুগ্ধ, না ওয়েন কে বড় গান, ওয়েন কে বড় গান অন্য কোনো চ্যানেল দেখা গা, কেম দেব। আমরা পিছে সময় নষ্ট করিস না আম্মা, কিমদ। প্যারা, আমের আম্মা বলতেছিস কেন তুই? আমের টু আম্মা কইব টর পোলপিন। মুগ্ধ, আমরা পোলপিনা কি থেকা পসেনি তোর আম্মা কইব? প্যারা, এমি জন্ম ডেমুটাইল কি এরেক বেটায়ের আম্মা কইব? মুগ্ধ, ইউ আর ম্যাড, চাওগোল একতা। প্যারা, চাগোল পাগল যা মন চেয়ে কর, কিন্তু এমি সত্যি তোর বাচ্চার মা হইত চায়। মুগ্ধ, তা মানে তুই আমার লোড সেক্স কর চাস? প্যারা, সেক্স, বিয়া, বাচ্চা সব কর চায়। মুগ্ধ, বিয়ে টু 100 মাইলস দূরি, তোর মোটো বহেরা লোজ এমি সেক্সও করি না। বাথরুমের দরজা খোলার শব্দে তিতির তাড়াতাড়ি ব্যাকে গিয়ে কাটল, যাতে হাইলাইটসে মেসেজ অপশনটা এসে না থাকে। ভাগ্যিস মুগ্ধ দরজাটা খুলে বের হওয়ার আগেই তিতির ফোনটা হাত থেকে রাখতে পেরেছিল। মুগ্ধ শুধু জিন্স পরে বেরিয়ে এসেছে খালি গায়ে। এটা কোন কথা? সদ্যভেজা লোমগুলো প্রথমবারের মতো দেখে তিতির চোখ ফেরাতে পারছিল না। মুগ্ধ তাকাতেই চোখ ফিরিয়ে নিল। মুগ্ধ শার্ট পরতে পরতে বলল, তিতির তুমি গোসলে যাও, আমি খাবার কিনে নিয়ে আসি। আর আমাদের তো রেমাক্রি পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে।
দুপুরে নৌকায় রান্না করার জন্য কিছু বাজার করতে হবে, ওটাও করে নিয়ে আসি। নৌকায় রান্না কিভাবে সম্ভব? এখানের নৌকাগুলো তো অনেক দূরে দূরে যায়। নৌকাতেই রান্নার সব ব্যবস্থা থাকে, চুলা, হাঁড়ি, বটি, ইভেন মশলা বাটার পাটা সব থাকে মাঝিদের কাছে। কথা শেষ করেই একটা হাসি দিল মুগ্ধ। তিতির বলল, ওহ, এখন কি খাবে সেটা বল। ভাত, যা দিয়ে হোক ভাত হলেই হবে। খুব খিদে পেয়েছে। একদম মনের কথা বলেছ, আমার মনটাও এখন ভাত চাইছিল। সকালে ভাত খেতে পারি না, কিন্তু এখন মনে হচ্ছে ভাত না খেতে পেলে মরেই যাব। এক্সাক্টলি। আচ্ছা, এখন তো 9:30 বাজে, আমি আধা ঘন্টার মধ্যে ফিরব। তুমি গোসল করে একেবারে রেডি হয়ে নেবে। আর হ্যাঁ, সালোয়ার কামিজ পরবে। আচ্ছা। বের হতে গিয়ে আবার ফিরল মুগ্ধ। জিজ্ঞেস করল, আচ্ছা তোমার কি কোনো স্কিন প্রবলেম আছে? মানে এলার্জি কিংবা অন্য কিছু? না। কেন বলুন তো? এসে বলছি। দরজা লাগাও। আর কেউ আসলে দরজা খোলার আগে জিজ্ঞেস করবে কে? আমি না হলে দরজা খুলবে না। যেই হোক, ম্যানেজার আসলেও না, কোন অজুহাত দিয়ে দেবে? আচ্ছা। মুগ্ধ বেরিয়ে যেতেই তিতিরের মনটা আনন্দে নেচে উঠল। যেই ছেলেটা অন্য মেয়েদের সাথে ওইভাবে কথা বলে সেই ছেলেটাই ওর এত খেয়াল রাখছে। সেটা কি শুধুই ওর সাথে আছে বলে নাকি অন্য কিছু? মুগ্ধ বাইরে যেতে যেতে মাকে ফোন করে কথা বলল। বাবাকে ফোন করে 5,000 টাকা বিকাশ করতে বলল ইনস্ট্যান্ট। কখন কিসে লাগে বলা যায় না। এরপর সামনে কি আছে কে জানে। কিন্তু আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানালো মুগ্ধ। ভাগ্যিস সাফিদের হারিয়েছিল, না হলে হয়তো এসব কিছুই হতো না। গতকাল সারাদিন আর সারারাত ভয় ছিল, বিপদ ছিল, তবু জীবনের শ্রেষ্ঠ সময়ের অন্যতম একটা সময় ছিল। তিতিরের জন্য অন্যরকম একটা ফিলিং হচ্ছে যা কখনো অন্য কারো জন্য হয়নি। কিন্তু তিতিরেরও কি কোনো ফিলিং হচ্ছে? নাকি হচ্ছে না? ফিলিং না হলে কি কাল রাতে ওভাবে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখত? ফিলিং না হলে কি জিজ্ঞেস করত কিরকম মেয়ে ওর পছন্দ? মুগ্ধ শিওর যে তিতিরেরও কিছু ফিল হচ্ছে। যদি না হয় তাহলে ও বুঝবে ভালোবাসার কিছুই বোঝে না ও। ব্যাপারটা আরেকটু ঘাটিয়ে দেখতে হবে 100% সিউরিটির জন্য। কেনাকাটা শেষ করে এসে মুগ্ধ দরজায় নক করল। তিতির জিজ্ঞেস করল, কে? মুগ্ধর মাথায় দুষ্টুমি চাপল, তাই কিছু বলল না। আবার নক করল। তিতির বলল, কে? এবারও মুগ্ধ কথা বলল না। নক করল। তিতির বলল, না বললে খুলব না তো। আরে বাবা খুলো। তিতির দরজা খুলে বলল, ঢং তো ভালোই করতে পারেন। মুগ্ধ কিছু বলতে পারল না, ওর চোখ আটকে গেছে। তিতির গোসল করে হালকা বেগুনি মানে জারুল ফুলের রঙের একটা সালোয়ার কামিজ পরেছে। ওর গায়ের হালকা গোলাপি রঙের সাথে মিশে যাচ্ছে সব। কোনো প্রসাধনী নেই মুখে, চুলগুলো এখনও আঁচড়ায়নি। এলোমেলো চুল বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। এত স্নিগ্ধ রূপ কেবল বৃষ্টি হয়ে যাওয়ার পর প্রকৃতিতেই দেখেছে ও, কোনো মানুষের মাঝে দেখেনি। এক ফোঁটা পানিকেই তখন খুব হিংসে হচ্ছিল, কারণ সেটা ছিল তিতিরের চোখের বরাবর গালের উপর। মুগ্ধকে এভাবে হা করে চেয়ে থাকতে তিতির অপ্রস্তুত বোধ করছিল, আবার কেন জানি ভালো লাগছিল খুব। কত মানুষই তো ওকে হা করে চেয়ে দেখেছে, এত ভালো তো লাগেনি কখনো। কিছুক্ষণ কারো মুখে কোনো কথা ছিল না। মুগ্ধর হঠাৎ খেয়াল হলো ও বেহায়ার মতো অপলক দৃষ্টিতে দেখছে তিতিরকে। স্বাভাবিক হয়ে বলল, চলো খেয়ে নেই। ভাত পাইনি, রুটি ভাজি চলবে তো? হ্যাঁ, ঠিক আছে, বাজার করে এনেছি। নৌকায় উঠেই ভাত রান্না করব। আচ্ছা। খেয়ে দিয়ে সব গুছিয়ে ফেলার পর মুগ্ধ বলল, তুমি কি সুতির ওড়নাওয়ালা কোন সালোয়ার কামিজ এনেছ? হ্যাঁ, কেন? আসলে ওড়না দিয়ে ঘোমটা দিতে হবে, জর্জেট দিয়ে দিলে তো আর লাভ নেই। কিছু মনে করো না, এভাবে বলছি বলে। এই জায়গাগুলো দুজনের জন্য রিস্কি। একবার যে বিপদে পড়েছি তাতে আবার পড়তে চাই না। বুঝেছি। আচ্ছা, চেঞ্জ করতে হবে না, আমি ওড়নাটা রেখে শাল নিয়ে নিচ্ছি। তিতির একটা শাল বের করে মাথায় ঘোমটা দিল। মুগ্ধ শালটা মাথা থেকে খুলে ওর গায়ে পেঁচিয়ে দিয়ে বলল, মাথা ঢাকা কম্পালসারি না। গা ঢাকাটা কম্পালসারি? সরাসরি না বললে কিছুই বোঝো না দেখছি। তিতির লজ্জা পেয়ে গেল। মুগ্ধ বাজারের ব্যাগ থেকে একটা কাজলের কৌটা বের করে তিতিরের হাতে দিল। তিতির অবাক হয়ে বলল, কাজল লাগাবো? কিন্তু আমি তো পেন্সিল কাজল ছাড়া দিতে পারি না। মুগ্ধ হেসে বলল, মুখে আর হাত পায়ে যতটুকু দেখা যাচ্ছে তাতে এই কাজলটা ভালো করে ব্লেন্ড করে লাগাবে। মানে মুখে কালি মেখে কালো সাজাব? জানি এখন তুমি আমাকে অনেক খারাপ ভাববে।
সন্দেহবাতিক ভাববে, বাট আমি তোমার সেফটির জন্য এটা করতে বলছি। পাহাড়ে লুকানোর জায়গা ছিল, লুকিয়েছিলাম নদীতে, কিন্তু চারপাশে পানি, বিপদ এলে কোথাও যেতে পারবো না। তিতিরের বুকের মধ্যে হু হু করে লিলুয়া বাতাস বয়ে গেল। এতটা ভাবে মুগ্ধ ওকে নিয়ে। তিতির মুগ্ধর কথা মতোই কাজলের কালি দিয়ে মুখ, হাত, পা সব কালো করে ফেলল। তারপর মুগ্ধর দিকে ফিরে বলল, ঠিক আছে। মুগ্ধ এগিয়ে এসে একটু কাজল নিজের দুহাতের অমুলে ব্লেন্ড করে তিতিরের সামনে দাঁড়িয়ে হেসে বলল, কানে লাগাবে কে সুন্দরী? তারপর মুগ্ধ তিতিরের দুই কানে কালি লাগাল। ওর ছোঁয়া পেয়েই তিতির শিউরে উঠল। তা দেখেই মুগ্ধর ভেতরে কি যেন হল। সরে গিয়ে বলল, তুমি নিজেই লাগাও। গেস্ট হাউজের বিল মিটিয়ে আর্মি ক্যাম্পে এন্ট্রি করে তারপর নৌকার ঘাটে গেল ওরা। নৌকা খুঁজছিল মুগ্ধ। হঠাৎ কোত্থেকে এক ছেলে দৌড়ে মুগ্ধ দাদা করতে করতে এল। তাকে দেখেই মুগ্ধর সে কি আনন্দ। তিতির বুঝল না এই পাহাড়ি ছেলেটার সাথে এমন কি সম্পর্ক মুগ্ধর। কাছে আসতেই তাকে জড়িয়ে ধরে বলল, মংখাই, তোমাকে পেয়ে যে কি আনন্দ হচ্ছে কি বলবো। ঢাকা থেকে আসার আগেই তোমাকে ফোন করেছিলাম। তোমার ফোন বন্ধ ছিল। ভেবেছি পাহাড়ে আছো বোধ হয়। তারপর আবার থানচি এসে থেকে তোমাকে ফোন করছি। তোমার ফোন বন্ধ বলছিল। আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল। দাদা, ফোন বন্ধ না। আমি ইক্ষণ রেমাকৃতিকা আসলাম। ওখানের নেটওয়ার্ক তো জানেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ মিলিয়ে দিয়েছেন। মংখাই নামের পাহাড়ি ছেলেটি দাঁত কেলিয়ে হাসল। মুগ্ধ বলল, শোনো, জানি তুমি মাত্র এসেছ, কিন্তু কিছু করার নাই, তোমাকে রেস্ট নেয়ার টাইম দিব না। তোমাকে আমাদের সাথে যেতে হবে। মংখাই হেসে বলল, দাদা আমার পা যদি বাঙ্গাও তাকে তাও আমি যাব আপনের সাথে। আপনি না নিলেও জোর করি যাব। নৌকা ঠিক করেছেন? না, তুমি যখন এসে পড়েছ তুমিই ঠিক করো। আর ইঞ্জিন নৌকা নিও। ইঞ্জিন নৌকায় তো মেলা শব্দ। আপনের না ভাল লাগে না। হ্যাঁ, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই। কাল যে কি বিপদে পড়েছিলাম ভাই। আর কোনো বিপদ চাই না। মংখাই এতক্ষণে তিতিরকে খেয়াল করল। বলল, ভাবি। মুগ্ধ হেসে বলল, আরে না না, আমরা এক দলে ট্রিপে এসেছি। পরে ওদের হারিয়ে ফেলেছি। দুদিন আগেও কেউ কাউকে চিনতাম না, কিন্তু এখন আমরা ভালো বন্ধু হয়ে গেছি। তিতিরের মনটাই খারাপ হয়ে গেল। ভাবি কিনা জিজ্ঞেস করল, আরও না বলে দিল। হ্যাঁ বললে কি এবার ওর জাত যেত? মুগ্ধ তিতিরের দিকে ফিরে বলল, ও হচ্ছে আমার এক ছোট ভাই মংখাই। ও পাহাড়ি, কিন্তু দেখেছ কি সুন্দর বাংলা বলে। ছেলেটি হাসল তিতিরও। মুগ্ধ বলল, ও হলো এখানকার গাইড। ও সাথে থাকলে কোন চিন্তা নেই। মংখাই তো মুগ্ধর এমন কথায় ব্যাপক লজ্জা পাচ্ছিল। বলল, দাদা, আমি নৌকা ঠিক করি? হ্যাঁ হ্যাঁ, আর প্লিজ একটা ছয়ওয়ালা নৌকা ম্যানেজ করো ভাই। আপু আছে তো? আচ্ছা আচ্ছা। যে সুন্দর সে সুন্দরী। নৌকার গুলুইয়ের উপর ঘোমটা মাথায় বসে থাকা কুচকুচে কালো তিতিরকে মুগ্ধর কাছে অপূর্ব রূপতী লাগছে। তিতির তাকিয়ে নদীর চারপাশ দেখছে। ওর চোখ দুটো যেন নদীর সৌন্দর্যের তালে তালে তা থই থই করে নাচছে। নদীটা খুব বেশি প্রশস্ত না, তবে খুব কর্মচঞ্চল। নৌকায় নৌকায় মাঝিরা মাছ ধরছে। নদীর পাড়ে পাহাড়ি মহিলারা তাদের নিত্য কাজ করছে। কেউ কেউ কলসি কাখে হেঁটে যাচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা পাহাড় থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ার খেলায় মেতেছে। পুরো নদীতেই ভেলার মতো লম্বা লম্বা কি যেন। দেখেই বোঝা যাচ্ছে এগুলো ইচ্ছে করে ভাসিয়ে রাখা হয়েছে। এগুলো কি মুগ্ধকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু এখন না পড়ে। এখন কোনো কথা বলতে ইচ্ছে করছে না। শুধু সৌন্দর্য উপভোগ করতে ইচ্ছে করছে। মুগ্ধ নৌকার মাঝখানে শুয়েছিল। নৌকায় শুয়ে শুয়ে আকাশ দেখার মজাই আলাদা। মাঝিকে বলল, ও মাঝি ভাই তোমার নাম কি? জি আমার নাম লোকমান। এই তুমি বাঙালি? বাড়ি কই তোমার? ময়মনসিংহ। ও, তা এইখানে যে? পেট চালানোর লাইগা আব্বায় আইছিল। ও, বিয়াসাদি কি কইরালস? হ, কইরলাছি। ও যাই হোক, আমরা তিনজনের একজনও বিয়াসাদি করি নাই। সাবধানে নৌকা চালাইও কিন্তু। তোমার যেমন বউ আছে আমাদেরও কিন্তু হবু বউ আছে। ওই যে আপুরে দেখতেছো ওনারও কিন্তু হবু জামাই আছে। তো সবারই এখন জীবনের দাম অনেক। এখন তাড়াতাড়ি চালাও যাতে তিনদুর পর আসতে চালাইলেও সময়ের অভাব না পড়ে। বুঝলা রাত্রে নৌকায় থাকা যাবে না। সন্ধ্যার মধ্যে রেমাক্রি পৌঁছাতে হবে। লোকমান হাসতে হাসতে বলল, কোনো চিন্তা কইরেন না বাইজান। এক্কেরে টাইমের মধ্যে লইয়া যাইবাম। মংখাই বলল, দাদা,
ও ছোটকাল থেকেই এই সাঙ্গুতে নৌকা চালায়। চিন্তা করিয়েন না, খুব অভিজ্ঞ। ভালো কথা মনে করছ। তারপর মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে ডাকল। তিতির। তিতির বলল, হ্যাঁ বলুন। আমরা যে নীলগিরি থেকে অনেক নিচে নদী দেখেছিলাম না, এটা কিন্তু সেই নদী। সাঙ্গু। সুন্দর না? হ্যাঁ, সুন্দর, কিন্তু আমরা তো পাহাড়ি রাস্তায় এলাম। নদী তো অনেক নিচে ছিল। এত নিচে কিভাবে এলাম? কেন খেয়াল করনি নীলগিরির পর খালি ডাউনহিল ছিল? তারপর থানচি বাজার থেকেও তো ঘাট অনেক নিচে। ও, হঠাৎ মনে পড়ল তিতির ভাত খেতে চেয়েছিল। উঠে বসে মমখাইকে বলল, আমাদের রান্না করতে হবে বুঝলে। নৌকায় সব ব্যবস্থা আছে তো? জি দাদা, সব ব্যবস্থাই আছে। তিতির জিজ্ঞেস করল, কি রান্না হবে? ভাত, মুরগি, ডাল, আলু ভর্তা। চলবে তো? দৌড়বে। আচ্ছা, রান্নাটা আমি করি? তুমি রান্না করতে পারো? সব পারি না, তবে এসব পারি। কিন্তু তুমি পারবে না তো? কেরোসিনের স্টোভে রান্না করতে হবে। করেছ কখনো? স্টোভ সামলানো অনেক ঝামেলার কিন্তু। না করিনি কখনো। তাহলে থাক, আমিই করি। আচ্ছা, দুজনে মিলেই করি। আপনি চুলাটা সামলাবেন, আর আমি রান্না। মুগ্ধ হেসে বলল, আচ্ছা আচ্ছা। মমখাই বলল, দাদা, আমিও আছি কিন্তু। মুগ্ধ বলল, ও হ্যাঁ হ্যাঁ, মমখাই কিন্তু অনেক ভালো রান্না করে। দাদা, কোনোদিন রানতে দিন নাই তো? নিজেই করেছেন। তা করেছি, কিন্তু তুমি তো পারো। মমখাই আর কথা বাড়াল না। নৌকা থানচি ছাড়তেই আস্তে আস্তে জনবসতি কমে যেতে লাগল। 20-25 মিনিট যেতেই তিতিরের মনে হল নদীটা গহীন কোনো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। কিন্তু ভয় পাওয়ারও সময় নেই। রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে। রান্না করতে গিয়ে তিতির সত্যিই ঝামেলায় পড়ল। একটা ধার ছাড়া বটি যা দিয়ে কিছুই কাটা যাচ্ছে না। তার উপর আস্ত মুরগি তিতির জীবনে কাটেনি। সব সময় তো মায়ের কেটে রাখা মুরগি রান্না করেছে। এখন কি হবে? তিতির মুরগিটা হাতে নিয়ে অনেক চিন্তা করল। কোন দিক দিয়ে যে কাটা শুরু করবে তা বুঝতেই পারছে না। এজন্যই সব কাজ শিখে রাখতে হয়। মাছ মুরগি কাটা শিখতে গেলে বাবা সবসময়ই বলে, এসব শিখে তুই কি করবি? তুই কি এসব করবি নাকি? তোকে রাজপুত্রের সাথে বিয়ে দেব। সে কি তোকে দিয়ে মাছ মাংস কাটাবে? কাজের লোকেরাই তো সব করে দেবে। কিন্তু বাবা কি জানে ট্যুরে গেলে কেউ কাজের লোক নিয়ে যায় না। তাও ভালো জোর করে কয়েকটা রান্না শিখেছিল। ইস, মুরগিটা যদি কাটতে না পারে তো প্রেস্টিজের 12টা বেজে যাবে। হঠাৎ মুগ্ধ ওর হাত পাতল। বলল, মুরগিটা আমাকে দাও। দেশি মুরগি তো অনেক শক্ত। তুমি কাটতে পারবে না। তিতির দিয়ে দিল। মুগ্ধ বুঝতে পেরেছে যে ও মুরগি কাটতে পারে না। তাই সরাসরি বলে লজ্জা না দিয়ে দেশি মুরগির দোহাই দিয়ে নিজে কাটতে নিল। মমখাই বলল, দাদা, আমাকে দেন, আমি কেটে দিই। না না, তুমি আপুর রান্নায় হেল্প করো। আমার সময় লাগবে না। তিতির চাল ধুয়ে ভাত বসিয়ে দিল। তাতে আলু সেদ্ধও দিয়ে দিল। মমখাই চুলাটা কন্ট্রোল করছে। মুগ্ধ মুরগিটা হাতে নেয়ার পর থেকে তিতির মুগ্ধ হাতের দিকে তাকিয়ে রইল। কিভাবে মুরগি কাটে সেটা এখনই শিখে নেবে ও। মুগ্ধ প্রথমে মুরগিটা হাতে নিয়ে পাজরার হাড়দুটো আলাদা করে এক হাতে গলা আরেক হাতে পাঁজর ধরে টান দিয়ে দুভাগ করে ফেলল। মাগো, এই টানটা কি করে দেবে তিতির? এত জোর আছে নাকি ওর? তারপর ভাবল সব মেয়েরা পারলে ও অবশ্যই পারবে। তারপর থান আলাদা করে টুকরো করে কেটে নিল। তারপর বুকের মাংসটা কিভাবে কাটল সেটাও দেখে নিল। এরপর মাথাটা কেটে নিল। তিতিরের মনে হলো মাথা কাটাটা আরও বেশি ডিফিকাল্ট। তারপর দেখল মুগ্ধ মুরগিটার নাড়িভুড়ির মধ্যে থেকে গিলা, কলিজা বের করে আনল। গিলাটা লম্বালম্বি একটু কেটে আঙ্গুল দিয়ে টেনে টেনে ভেতরের ময়লাটা বের করে ফেলে দিল। এভাবে গিলা পরিষ্কার করে? আর ভেতরে এত বিচ্ছিরি ময়লা থাকে? ইয়াক! ও আর জীবনে গিলা খাবে না। সবশেষে মুরগির পা দুটো চুলায় পুড়িয়ে পুড়িয়ে চামড়া খুঁটিয়ে খুঁটিয়ে ছিঁড়ছিল মুগ্ধ। পায়েও এত কাহিনী করা লাগে? তিতির জিজ্ঞেস করল, পা কে খাবে? কেন খাও না? না, আমি খাই। মমখাই খাও? জি দাদা, খাই। হয়ে গেল, তুমি আর পাচ্ছ না। একথা বলেই মুগ্ধ হাসল। তিতিরও হাসল। তারপর মুরগিটা ধুয়ে এগিয়ে দিল। বলল, নাও এবার রান্না করো। আপনি এত সুন্দর মুরগি কাটা শিখলেন কোত্থেকে? কেন মায়ের কাছ থেকে? ওহ, মা কি বলতো জানো? কি বলতো? মুগ্ধ, মুরগি কাটা শেখ, মাছ কাটা শেখ, রান্না শেখ। তোর জন্য তো রাজকুমারী নিয়ে আসব। সে যদি না পারে তোকে তো পারতে হবে। তাড়াতাড়ি শিখে নে। আর জানো, আমিও দৌড়ে দৌড়ে গিয়ে আগ্রহ নিয়ে শিখতাম।
যাতে বউকে এসব করে দিতে পারি। হা হা হা। তিতির ওর বাবার কথাগুলো আর মুগ্ধর মায়ের কথাগুলো মিলিয়ে নিল। এটা কি শুধুই ইনসিডেন্স নাকি কোনো ইশারা? খুশি যেন উপচে পড়ছিল তিতিতের। তিতির খুব যত্ন করে ভাত, আলু ভর্তা, ডাল করে ফেলল। মুগ্ধ হেল্প করল, কিন্তু প্রবলেম হলো মুরগি রান্নার সময়ে। কিছুতেই তিতির মশলা বাটতে পারছিল না। জীবনে প্রথম পাটায় হাত দিয়েছে। বাটছে ঠিকই, কিন্তু কোনো কিছু আর এপাশ থেকে ওপাশে যাচ্ছে না। মুগ্ধ তাকিয়েছিল, তাই তিতির খুব লজ্জা পেয়ে গেল। মুগ্ধ নিশ্চয়ই এখন এটা এর হাত থেকে নিয়ে নিজেই বেটে দেবে। হায় খোদা, কেন ও এসব পারে না? মুগ্ধ বলল, কখনো পাটায় হাতও দাওনি বোধ হয়? না, বুঝেছি। আচ্ছা রেখে দাও, আমি ব্যবস্থা করছি। তিতির মন খারাপ করে বলল, আপনি বাটবেন এখন? মুগ্ধ বলল, আরে না, মা আবার এটা শেখায়নি। বলেছে বউকে ব্লেন্ডার কিনে দিতে। হা হা হা। তিতিরও হেসে দিল। মুগ্ধ আদা রসুনগুলো নিয়ে বটি দিয়ে কুচি কুচি করে কাটল। তিতির বলল, এগুলো কি করবেন? এভাবেই দেব মুরগিতে। আস্ত আস্ত, আস্ত কই, দেখো না কুচি কুচি, কেমন যে লাগবে। আমি নিজের মতো রান্না করি, খাওয়ার সময়ই দেখো কেমন লাগে। মুগ্ধ নিজ হাতে রান্না করল মুরগিটা। সত্যি মুরগিটা কতটা যে মজা হয়েছিল তা খাওয়ার সময় টের পেল সবাই। নৌকা একটা তীরে ভিড়িয়ে ওরা খেয়ে নিয়েছিল। খাওয়া শেষে মুগ্ধ বলল, তিতির, তুমি এখন ছইয়ের মধ্যে চলে যাও, রেস্ট নাও। আমি না বললে বের হও না। আচ্ছা। কথা বলেই ভেতরে ঢুকে গেল তিতির। মুগ্ধ ছইয়ের পর্দা টেনে দিল। তারপর ছইয়ে হেলান দিয়ে বাইরে বসে রইল। হঠাৎ ভেতরের দিকে তাকাতেই দেখতে পেল তিতির ঘোমটা ফেলে ছোট একটা আয়না হাতে নিয়ে নিজের মুখ ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। মুগ্ধ আস্তে করে পর্দাটা সরিয়ে গান ধরল, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। এটুকু গেয়েই মুগ্ধ আবার পর্দা টেনে দিল। তিতিরের এই প্রথম আফসোস হল, ইস কালো কেন হলাম না। থানচির পর তিন্দুতে এসে কিছু জনবসতি দেখা গেল, কিন্তু সেটা খুবই কম, 15-20 ঘরের বেশি হবে না। এখানটায় প্রচুর স্রোত, ওদেরকে নেমে নদীর তীর ধরে হাঁটতে হল। আর লোকমান, মমখাই মিলে নৌকায় দড়ি বেঁধে টেনে টেনে স্রোতের অংশটা পার করল। তারপর ওরা আবার নৌকায় উঠল। কিছুদূর পর আবার সেই স্রোত, আবার নামল, আবার হাঁটল। এভাবে অনেকবারই নামতে হল। হাঁটতে হাঁটতে অনেক গল্পই হয়েছিল। তার মধ্যেই একবার তিতির বলল, সাফি ভাইয়াদের হারিয়ে ফেলে ভালোই হয়েছে বলুন, না হলে এত এত অ্যাডভেঞ্চারের কিছুই হতো না। যদিও কাল ভয় পেয়েছিলাম বিপদে পড়ে, কিন্তু আজ মনে হচ্ছে যারা দলেই আছে তারা তো এরকম পরিস্থিতিতে পড়েনি, তারা খুব মিস করল। মুগ্ধ হাসল। তিতির বলল, হাসছেন যে? আমরা কিন্তু এখনও বিপদ থেকে বের হতে পারিনি। না হলে না পেরেছি, আমার আর ভয় করছে না। আপনি আছেন তো। কিছুক্ষণের মধ্যে ওরা চলে এল বড় পাথর। এলাকার নামই বড় পাথর। এখানে কোন জনবসতি নেই, আছে শুধু বড় বড় পাথর, তাও আবার পানির মধ্যে। একতলা দোতলা বাড়ির সমান উঁচু বিশাল বিশাল পাথর, যার কিছু অংশ পানির নিচে, কিছু অংশ পানির উপরে। ছোট, বড়, মাঝারি বিভিন্ন সাইজের পাথর। তার মধ্য দিয়েই নৌকা চালাচ্ছে লোকমান। সোজা তো আর চালানো যায় না, এঁকেবেঁকে প্রকাণ্ড পাথরগুলোকে পাশ কাটিয়ে যাচ্ছে। পানির নিচে আবার আছে ডুবো পাথর। নৌকা যদি কোনোক্রমে একটা ডুবো পাথরের সাথে ধাক্কা লাগে তাহলে পুরো নৌকাই উল্টেপাল্টে টুকরো টুকরো হয়ে যাবে। তিতিরের বোধ হয় এসব দেখে ভয় করছিল, কিন্তু কিছু বলছিল না। ছইয়ের ভেতর থেকেই এসব দেখছিল। মুগ্ধ ওর ভয় কাটানোর জন্য ওর সাথে টুকটাক গল্প করছিল। জানো তিতির, এখানকার স্থানীয় মানুষেরা মানে পাহাড়িরা এই বড় পাথরের সবচেয়ে বড় পাথরটাকে পুজো করে। কেন? সবচেয়ে বড় পাথরটাকে ওরা রাজা বলে মানে। ওদের বিশ্বাস বহুকাল আগে তিন্দু রাজা যুদ্ধে পরাজিত হয়ে তার পুরো পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে সাঙ্গু নদীর এই জায়গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তারপর তারা সবাই পাথর হয়ে যায়। তাই স্থানীয়রা এটাকে ধর্মীয় স্থান বলে মানে, পুজো দেয়। রেমাক্রির দিকে যেতেই মুগ্ধ ছইয়ের পাশে দাঁড়িয়ে পড়ল। বলল, লোকমান ভাই আমাদের একটু রেমাক্রি ফলসের দিকে নিয়ে চলো। তুমি অনেক তাড়াতাড়ি আর সেফলি এনেছ, আলহামদুলিল্লাহ। এখনও হাতে সময় আছে। এত সুন্দর একটা জায়গা তোমার এই আপুর মিস করা কি ঠিক হবে? 2 দিন পর বিয়ে হয়ে যাবে তো, ওর হাজবেন্ড কেমন না কেমন হয় বলা তো যায় না বলো। সে যদি ওকে নিয়ে এখানে না আসে? লোকমান হেসে বলল, আচ্ছা ভাই। তিতির মনে মনে বলল, আপনিই আমার হাজবেন্ড হয়ে জানো না, কিন্তু মুখে বলল,
রেমাক্রি ফলস আবার কোনটা? মুগ্ধ বলল, এই যে সাঙ্গু নদী, এটা রেমাক্রি খালের সাথে মিশে শেষ হয়ে গেছে। রেমাক্রি ফলস হল রেমাক্রি খালের উৎপত্তিস্থল। ছোট ছোট পাহাড়ের কারণে ওখানে একটা ন্যাচারাল জলপ্রপাত তৈরি হয়েছে। অসম্ভব সুন্দর একটা জলপ্রপাত। রেমাক্রি যাওয়ার পথে পড়ে না, একটু ঘুরে যেতে হয়, তাই অনেকেই ওখানে যায় না। ইভেন অনেকে জানেও না। ও রেমাক্রি ফলসের দিকে যেতে যেতে দূর থেকেই যখন তিতির জলপ্রপাতটা দেখতে পেল, তখন ও নিজের দুই গালে দুই হাত দিয়ে চোখগুলো বড় বড় করে অজান্তেই বলল, ওয়াও, এটা কি? আমি কি সত্যি দেখছি, নাকি স্বপ্ন? মুগ্ধ মিটিমিটি হাসছিল আর মনে মনে বলছিল, আমি জানি তুমি তোমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটাতে যেতে চলেছ। তুমি খুশি হয়েছ। জানি তুমি আরও অনেক অনেক বেশি খুশি হবে যখন তুমি জলপ্রপাতের বাঁধনহারা পানিতে পা রাখবে। তুমি যেমন জলপ্রপাতটায় যাওয়ার অপেক্ষায় আছো, আমিও তেমন তোমার ওই সময়ের খুশিটা দেখার অপেক্ষায় আছি। হ্যাঁ, আজ আমি আর জলপ্রপাতটা দেখব না, তোমার খুশি দেখব। তোমাকে দেখব। তুমি প্রকৃতির চেয়ে কোনো অংশে কম নও। নৌকা রেমাক্রি ফলসের যত কাছে যাচ্ছে পানির শব্দ বাড়ছে। তিতির বিস্ময় কি করবে বুঝতে পারছিল না। সেটা বোঝা গেল যখন ও নৌকায় বসা থেকে উঠে এসে দুহাতে মুগ্ধর বাহু জড়িয়ে ধরে নৌকার মধ্যেই লাফাতে শুরু করে দিল। আর বলল, উফ, বলেন না কখন যাব? আমি কিন্তু নামব। মুগ্ধ এক্সাইটেড হয়ে যাচ্ছিল তিতিরের আনন্দ আর উচ্ছলতা দেখে। এ যেন অন্য তিতির। বলল, হুম, নামবে। তিতির বলল, লোকমান ভাই তাড়াতাড়ি চালান না। যখন ওরা রেমাক্রি ফলসে পৌঁছল তখন পরন্ত বিকেলের আলো যেন জলপ্রপাতে একটা মায়াবী সৌন্দর্য যোগ করেছিল। হয়তো প্রকৃতির এই আয়োজন প্রথমবার তিতিরকে মুগ্ধ করার জন্যই। প্রথমে মুগ্ধ নামল রেমাক্রি ফলসের পানিতে। তারপর তিতিরের হাত ধরে ওকে নামাল। তিতির স্যান্ডেল খুলে নামছিল। মুগ্ধ বলল, ওটা পরে থাকো, পাথর অনেক পিচ্ছিল আর অনেক ধার। তিতির তাই করল। বিশাল জলপ্রপাত, তবে প্রশস্তে, উচ্চতায় খুবই সামান্য। প্রায় 8-9টি ধাপ, একেবারে সিঁড়ির মতো। কিন্তু এক একটা ধাপে অনেক জায়গা। এক একটা ধাপ যে কতটা ধারালো তা এর উপর থেকে পড়া পানির আকার দেখলেই বোঝা যায়। শেষ ধাপের পরই রেমাক্রি খাল। তিতিরকে হাত ধরে ধরে প্রত্যেকটা ধাপে নিয়ে গেল মুগ্ধ। তিতির পথরের উপর দিয়ে বয়ে যাওয়া পানির উপর দিয়ে হাঁটছিল আর খিলখিল করে হাসছিল। একেবারে উপরের ধাপে সবচেয়ে বেশি জায়গা। তিতিরকে নিয়ে মুগ্ধ সেখানে চলে গেল। সেখানে পানি ছিল অন্য সব ধাপের চেয়ে বেশি। এত পানি পায়ের নিচে পেয়ে তিতির লাফাতে শুরু করে দিল। মুগ্ধ বলল, এত লাফিও না, পা কেটে যাবে। জলপ্রপাতের পানি পড়ার শব্দে শুনতে পেল না তিতির। যদিও হাত ধরে দাঁড়িয়ে আছে তবু চিৎকার করে বলল তিতির, কি বলছেন? শুনতে পাচ্ছি না, জোরে বলুন, চিৎকার করে বলুন, আমার মতো করে। তারপর আবার খিলখিলিয়ে হেসে উঠল। মুগ্ধ হেসে তিতিরের মতোই চিৎকার করে কথাটা আবার বলল। তিতির আবার চিৎকার করে উত্তর দিল, যাক, পা কেটে যাক, সময় কেটে যাক, সারা জীবন কেটে যাক, আমি এখানেই থাকব আর লাফাব। তারপর আবার খিলখিলিয়ে হাসল, আবার লাফাতে লাগল। মুগ্ধ কিছু বলল না, শুধু শক্ত করে তিতিরের হাত ধরে রাখল। পানির যেই স্রোত, ও ধরে না থাকলে এতক্ষণে তিতির রেমাক্রি খালে থাকত। লাফাতে লাফাতে তিতির হঠাৎ পড়ে গেল। পড়ে যে ওর হাসি আরও বেড়ে গেল। মুগ্ধ তাড়াতাড়ি ওর হাত ধরে ওঠানোর চেষ্টা করল। ও নিজে তো ওঠার চেষ্টা করলই না, বরং মুগ্ধর হাত ধরে টান দিয়ে ওকেও ফেলে দিল। মুগ্ধ পড়ে যেতেই তিতির আরও জোরে জোরে হাসতে লাগল। আচমকা পড়ে যাওয়ায় মুগ্ধ ব্যালেন্স না রাখতে পেরে পানির স্রোতের সাথে ভেসে যাচ্ছিল। আর তিতিরের তো কোন ব্যালেন্স ছিলই না। দুজনেই ভেসে ভেসে যাচ্ছে। তিতির খিলখিল করে হাসছে, কিন্তু মুগ্ধ ভয় পাচ্ছিল। কি হবে এখান থেকে? প্রথম ধাপে পড়লেই তো একে একে প্রত্যেকটা ধাপে পড়বে। তারপর সোজা উপরে। কি করবে? পা হাতড়ে খুঁজছিল, যদি কিছু একটা পাওয়া যায়। এখানে তো কত উঁচু নিচু পাথর আছে। যদি একটা উঁচু পাথরে পাটা আটকে যেত, তাহলে দুটো জীবন বেঁচে যেত। একটা পাথর না হলেও একটা ছোট গর্তে পা আটকাতে পারল মুগ্ধ। তিতির তখনও খিলখিলিয়ে চলেছে। মুগ্ধ একটা হাতে ধরে রাখতে পারছিল না ওকে, তাই দুই হাত দিয়ে ধরে নিজের কাছে না এনে নিজেই কাছে চলে গেল। ওকে কাছে আনতে গেলে হয়তো পাথরের ঘষায় ও আঘাত পেতে পারে। পানির স্রোতে তিতির মুগ্ধর বুকের মাঝে এসে ধাক্কা খেল। তাতেও হাসি খুশিতে মেয়েটার মাথার তার একটা ছিঁড়ে গেছে বোধ হয়। ওদের এই অবস্থা থেকে উদ্ধার করল মমখাই আর লোকমান। যখন ওরা রেমাক্রি পৌঁছল,
সূর্য ডুবতে শুরু করেছে। লাল আলোর আভায় ভরে গেছে চারপাশ। জায়গাটা বেশ পছন্দ হলো তিতিরের। থানচি ছিল সাধারণ মফস্বলের বাজার এলাকার মতো, তিতিরের একটুও পছন্দ হয়নি। কিন্তু এখানে নৌকার ঘাট থেকেই রেমাক্রি গ্রাম শুরু। ৩০-৪০ পাহাড়ি পরিবারের বসতি হবে। পুরো গ্রামটাই পাহাড়ের উপর, চারদিকে শুধু সবুজ আর সবুজ। গ্রামের এক প্রান্তে দেখা গেল একটা কাঠের ব্রিজ। ব্রিজ পার করে ওপাশে ছোট্ট একটা পাহাড়। মুগ্ধ বলল, ব্রিজের ওপাশে পাহাড়টার উপর যে বড় ঘর দেখতে পাচ্ছ সেটাই রেমাক্রির একমাত্র গেস্ট হাউস। পুরোটাই কাঠের তৈরি, ইভেন ফ্লোরও কাঠের। ও আচ্ছা, একটা ঘর এত বড় কেন? আরে না না, বাইরে থেকে দেখে মনে হচ্ছে একটা ঘর, কিন্তু ওর ভেতরে কয়েকটা ঘর আছে। কাঠের ব্রিজটা পার হয়ে গেস্ট হাউজে গিয়েই মুগ্ধর আক্কেল গুরুম। রেমাক্রি গেস্ট হাউজ পুরোটাই খালি। ২৬ জনের কোন দলই আজ আসেনি। সাফিরা আজ ভোরে রওনা দিল অথচ এখনও পৌঁছতে পারেনি। কি হলো? এখন তো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর ডুবো পাথরের জন্য নদীতে নৌকা চলা একেবারেই নিষিদ্ধ। গেস্ট হাউজটা আসলে একটা কটেজের মতো। চারদিকে ঘিরে আছে একটা বারান্দা। কটেজে মোট ৪টি ঘর। প্রত্যেকটি ঘরে ২টো করে বিছানা। আর ২ বিছানার মাঝেও অনেক জায়গা। ফ্লোরিং করার প্ল্যান ছিল বাকিদের। কিন্তু কি থেকে কি হয়ে গেল? কোথায় চলে গেল সাফিরা? এতজন একসাথে থাকলে তো কোথাও কোন বিপদ হওয়ার কথা না। ওদের জন্য খুব চিন্তা হচ্ছে মুগ্ধর। ৪টা ঘরের একটাতে তিতির, একটাতে মুগ্ধ, আরেকটাতে জায়গা হলো মমখাই আর লোকমানের। যে যার ঘরে চলে গেল। মুগ্ধ ভেজা শার্টটা খুলে ফেলল। নদীতে গোসল করতে যাবে। গামছা আর ট্রাউজার কাঁধে ঝুলিয়ে ঘর থেকে বের হল। হঠাৎ পিছন থেকে সেই মিষ্টি ডাক। এই শুনছেন? মুগ্ধ ঘুরে দাঁড়িয়ে হাসি হাসি মুখ করে বলল, হুম শুনছি তো, বলো। তিতির হেসে বলল, গোসলের কি ব্যবস্থা এখানে? নদীতে গোসল করতে হবে। তিতির অবাক হয়ে বলল, নদীতে? কেন, সাঁতার জানো না? তা জানি। তাহলে? মানে খোলা জায়গায় সবার সামনে গোসল করতে হবে? খোলা জায়গায়, তবে সবার সামনে নয়। কারণ এই গেস্ট হাউজের পাশ দিয়ে নদীতে নেমে পড়বে। গ্রামের কেউ তো আর এই সাইডটাতে আসবে না। ওই টয়লেটটা দেখতে পাচ্ছ, ওটা বড় ভাগ্যের জোরে পেয়েছ। আমি আগের বার যখন এসেছিলাম তখন ওটা ছিল না। ও, তাহলে কি করব? গোসল করে আর কি করবে? গোসল তো রেমাক্রি ফলসে হয়েই গেছে। না, ওখানে তো শুধু ভেজা হলো। বাই দা ওয়ে, সকালে না গোসল করে এলে? হুম, কিন্তু এই কালি গায়ে নিয়ে ঘুমাবো? স্কিন ভারী ভারী লাগছে। গোসল না করে বাঁচব না। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, তাহলে যাও করে এসো। কেউ যাবে না ওদিকে। আর গোসল করে চলে আসবে। ঘরে গিয়ে চেঞ্জ করবে। আপনিও চলুন না আমার সাথে। মুগ্ধ অবাক হয়ে বলল, এই প্রথম শুনলাম কোনো মেয়ে গোসল করতে যাওয়ার সময় অপরিচিত কোনো পুরুষ মানুষকে সাথে ডাকে। উফ, আপনি না একটা যাচ্ছে তাই। মুগ্ধ হেসে ফেলল। তিতির বলল, আমি তো বলেছি শুধু আপনি পারে দাঁড়িয়ে থাকবেন একটু। অপরিচিত জায়গা, তার উপর আলো কমে আসছে। আমার একা যেতে ভয় করছে। তাহলে বলছো যে মেয়েরা ছেলেদের উপর মাঝে মাঝে ডিপেন্ডেন্ট হয়? তিতির কপাল কুঁচকে বিরক্ত চোখে তাকাল। মুগ্ধ হেসে বলল, ওহ সরি, তোমাকে তো আবার খোঁটা দেয়া যাবে না। চলো চলো, আপনার কাঁধে দেখি কাপড়। আপনিও কি গোসলে যাচ্ছিলেন? হুম। ও, তাহলে তো হলোই। তিতির নদীর পাড়ে গিয়েই অবাক হয়ে গেল। এদিকটায় তীরটা একটু অন্যরকম। সিবিচে যেমন বালুর তীর থাকে এখানে ঠিক সেরকমই, কিন্তু পাথরের তীর। অসংখ্য ছোট ছোট পাথর এখানে। পানিতে নেমেও পায়ের নিচে পাথর ছাড়া আর কিছু পেল না। জায়গাটা কি যে ভালো লাগছিল তিতিরের। তিতির যখন গোসল করছিল মুগ্ধ তখন নদীর পাড়ে দাঁড়িয়ে মোবাইলে গেমস খেলছিল। কাজলের কালি উঠাতে বেশ কসরত করতে হলো তিতিরের। সাবান দিয়ে ঘষে ঘষে তুলল। পায়ের কয়েকটা জায়গা আর ঘাড়ের পেছনের দিকটায় সামান্য জলছিল। জলপ্রপাতের পাথরের ধারে কেটে গেছে কিনা কে জানে। গেলে যাক, কি আর করা। তিতির গোসল শেষে সেই শালটা গায়ে জড়িয়েই উঠল। তারপর বলল, তাড়াতাড়ি গোসল করতে যান। আমি কি দাঁড়াবো? পাগল, তুমি যাও চেঞ্জ করে নাও গিয়ে। তিতির চলে যাচ্ছিল। মুগ্ধ ডাক দিল, শোনো। হ্যাঁ বলুন। আমার মোবাইল আর ওয়ালেটটা একটু নিয়ে যাবে? তুমি না এলে পারেই রেখে নামতাম। কেউ তো আর আসবে না। তারপরেও তুমি যখন যাচ্ছই তখন নিয়ে যাও। হ্যাঁ, দিন। মোবাইল ওয়ালেট পকেট থেকে বের করে দিল। ওগুলো নিয়ে তিতির হাঁটা ধরল। মুগ্ধ বলল, দাঁড়াও দাঁড়াও। মুগ্ধ পকেটে কি যেন খুঁজছে।
তারপর তিতির দেখল মুগ্ধ কতগুলো ভেজা টাকা বের করল। তিতির বলল, রেমাক্রি ফলসে নামার সময় আপনি না মোবাইল ওয়ালেট সব মংখাই এর কাছে রেখে গিয়েছিলেন? তাহলে এগুলো ভিজল কি করে? হ্যাঁ, কিন্তু এই টাকাগুলো পকেটে ছিল খেয়াল করিনি। ও, ইস, কিভাবে আপনাকে ফেলে দিয়েছিলাম। ব্যথা পেয়েছিলেন? মুগ্ধ হেসে বলল, না, তুমি যাও, এ বিষয়ে পরে কথা হবে। তিতির চলে গেল। ঘরে ঢুকে দরজায় খিল দিয়ে ভাবল, এ যে মেঘ না চাইতেন বৃষ্টি। এবার নিশ্চিন্তে, প্যারা, মেয়েটার মেসেজ পড়া যাবে। কত বড় সাহস মেয়েটার, মুগ্ধকে ওসব মেসেজ পাঠায়। তিতির যত দ্রুত সম্ভব গামুছে চেঞ্জ করে নিল। তারপর মেসেজ পড়া শুরু করল। যেখানে রেখেছিল সেখান থেকেই শুরু করল। মুগ্ধ, বেয়ে টু 100 মাইলস দূরি, তোর মোটো বহের লোজ এমি সেক্সও করি না। প্যারা, মাইডার কে টি ইউ টু রেসপেক্ট করবি মুগ্ধ। মুগ্ধ, নিজের সম্মান নিজেকে ধরে রাখতে হয়, তুই রাখতে পারিস নাই। প্রস্টিটিউট ডা রেসপেক্ট করি কিন্তু টোক না, সি যে ধরে নিজের শরীর সেল কর আর তুই ফ্রিতে বিলাস। প্যারা, কক্সেস বাজার ঘটনার জন্য আইম রিয়েলি শ্রী সত্যি আমরা মাথা ঠিক ছিল না। ম্যাফ কর দা না, জীবন থাকতে এই ধরনের কোনো কাজ আর এমি করব না। তিতির বসে পড়ল। মুগ্ধ এই মেয়েটাকে নিয়ে কক্সবাজার গেছে। এই মেয়েটা কি ওর কোনো এক্স? কষ্ট হচ্ছিল, কেন জানি খুব কষ্ট হচ্ছিল তিতিরের। ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলল তিতির। কয়েক সেকেন্ড পর মনে হলো বাংলা সিনেমার মতো অর্ধেকটা পরে রিয়াক্ট করাটা কি ঠিক হবে? না, পুরোটাই পড়বে তিতির। হয়তো ও যা ভাবছে তেমন কিছু না। আবার ফোনটা হাতে নিয়ে পড়তে শুরু করল। মুগ্ধ, ক্যাম্পাসের টুই যাবি ওই টুই এমি আর জীবন থাকতে যাব না। প্যারা, এমি সত্যি টোক ভালোবাসি রি, আমরা একটা সেকেন্ড জেনা টোক না ভেবে। মুগ্ধ, এল ওয়েস্ট আর এমএসজি দিস না, ওয়েন কে কোষ্ট ইটোক খং নাঠা ঠান্ডা রাখছি, আর পাটেসি না। প্যারা, এমএসজি দেব না টু কি করব? ইটোবার কল দিলাম একবার টু ধরলি না। এরপর মুগ্ধ কোন রিপ্লাই দেয়নি। বোধ হয় ফোন করেছিল, কারণ অনেকক্ষণ পর মেয়েটাই আবার আরেকটা মেসেজ দিয়েছিল। প্যারা, তুই ইটোটা খারাপ বিএইচভি করবি ভাবতে পারিনি। আর কোনো মেসেজ নেই। তিতিরের আনন্দে নাচতে ইচ্ছে করছিল। আহা, কি শান্তি! চারপাশ পুরোপুরি অন্ধকার হয়ে গেল। বারান্দায় একটা বাল্ব ঝালানো ছিল। মুগ্ধ কটেজের বারান্দায় বসে লাল রঙের ছোট ছোট কিছু খাচ্ছিল। লোকমান আর মমখাই বাজারে গেছিল। দরজা খোলার শব্দে মুগ্ধ তাকাতেই দেখতে পেল ভেজা কাপড় হাতে বেরিয়ে এল তিতির। ওর পরনে সাদা লং স্কার্ট আর নীল টপস। বাল্বের হালকা আলোয় মুগ্ধ দেখছিল তিতিরকে। এই রং দুটো বেশ মানিয়েছে তিতিরকে। বারান্দার একপাশে দড়ি টানানো ছিল। সেটাতে ভেজা কাপড় মেলার জন্য হাত উঠাতেই টপসটা উঠে গেল, আর তাতে কয়েক সেকেন্ডের জন্য ওর নাভি দেখা গেল। সাথে সাথে চোখ ফিরিয়ে নিল মুগ্ধ। ওর সারা শরীরে যেন ইলেকট্রিক শক লাগল। কক্সবাজার ট্যুরে ইকরা যখন ওকে ইমপ্রেস করার জন্য ওর সামনে এসে কাপড় খুলে ফেলেছিল তখনও তো এরকম কোনো ফিলিং হয়নি। তিতির অবশ্য সুন্দরী, কিন্তু ইকরাও তো তিতিরের চেয়ে কোনো অংশে কম ছিল না। তবু তো ইকরার সৌন্দর্য ওকে টানেননি, উল্টো অনীহা এসেছিল। তাহলে এখন ওর এরকম কেন লাগছে? অবাক হয়ে ভাবতে লাগল, ভালোবাসা কি সত্যিই হয়ে গেল? হঠাৎ ঘোর কাটল সেই মিষ্টি স্বরে। বসব? হ্যাঁ হ্যাঁ বসো। তিতির মুগ্ধর উল্টো পাশে মুগ্ধর দিকে ফিরে বসল। মুগ্ধ তিতিরের দিকে না তাকিয়েই বলল, খাবে? কি এগুলো? ডুমুর, পাহাড়ি ডুমুর, একদম পাকা। খেয়ে দেখো, অনেক মজা। তিতির একটা ডুমুর হাতে নিয়ে বলল, এটা কিভাবে খায়? মুগ্ধ দেখিয়ে দিল। প্রথমে ডুমুরকে দুহাতের আঙুল দিয়ে টেনে দুভাগ করতে হয়। তারপর এক একটা ভাগ উল্টে চুষে চুষে খেতে হয়। তারপর তিতির ডুমুর নিয়ে খাওয়া শুরু করল। তিতিরের দিকে চোখ পড়তেই মুগ্ধ আর চোখ ফেরাতে পারছিল না। তিতির বোধহয় ভালো করে চুল মুছতে পারে না, তাই গোসলের পর ওর চুল থেকে টপটপ করে ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে। তখনও তাই হচ্ছিল। তিতিরের বড় বড় চোখগুলো ছিল ডুমুরের দিকে, আর ওর আলতো আলতো গোলাপি ঠোঁট দিয়ে চুষে চুষে খাচ্ছিল সেই ডুমুর। সেই পরিবেশে সেই দৃশ্য যে কতটা ভয়ঙ্কর, মারাত্মক আর নেশাতুর হতে পারে তা যে না দেখেছে সে কোনোদিনও বুঝবে না। না, হে টেনশন অন্যদিকে নিতে হবে। কিন্তু সেটা কি করে সম্ভব? তার চেয়ে অন্তত এই ডুমুর খাওয়াটা বন্ধ করা যাক। মুগ্ধ বলল, বেশি খেও না, পেট ব্যথা করতে পারে। উম্মম্মম্মম্ম, অস্থির ফল একটা। এত মজা কেন? পেটে ব্যথা হলে হবে, তাও আমি খাবো না। ঢাকা যাওয়ার সময় কিনে দিব।
বাসায় গিয়ে খেও। ঝুড়িটা সরিয়ে রাখল মুগ্ধ। তারপর বলল, কদিন আমাকে অনেক জ্বালিয়েছ, এবার একটু সেবা করো তো। সেবা? কি সেবা? আমার পিঠে খুব জ্বলছে, বোধহয় ছিলে টিলে গেছে, একটু স্যাভলন লাগিয়ে দাও। মমখাইকে দিয়ে লাগাবো ভেবেছিলাম, কিন্তু সেই যে বাজারে পাঠালাম আর তো খবর নেই। আমি লাগিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। আচ্ছা বসো, আমি স্যাভলন ক্রিমটা নিয়ে আসছি। তিতির এক লাফে উঠে দাঁড়িয়ে বলল, আপনি চুপ করে বসুন, আমি নিয়ে আসছি। স্যাভলন আমার কাছেও আছে। তারপর চলে গেল ওর ঘরে। জীবনেও এটুকুতে স্যাভলন লাগায়নি মুগ্ধ, কিন্তু আজ লাগাতে চাইছে। ব্যথা কমানোর জন্য না, তিতিরের একটু স্পর্শ পাওয়ার জন্য। তিতির স্যাভলনের সাথে মুগ্ধর ফোন আর ওয়ালেটও নিয়ে আসল। বলল, এই নিন ফোন আর ওয়ালেট। ভেজা টাকাগুলো টেবিলের উপর শুকোতে দিয়েছি। মুগ্ধ ওগুলো নিল তিতিরের হাত থেকে। তিতির ওর পাশে বসে বলল, ওদিকে ঘুরুন আর শার্টটা খুলুন। মুগ্ধ শার্টটা খুলে ঘুরে বসতেই তিতির ওর পিঠে হাত রেখে আঁতকে উঠল। ওমাগো, পুরো পিঠ ছিলে গেছে, লাল হয়ে গেছে। সেটা রেমাক্রি ফলসে আমার ওই বোকামির জন্য হয়েছে না? সুন্দরীর হাতের ছোঁয়া দেখছি স্যাভলনের চেয়েও বেশি কাজে দিচ্ছে। হাতটা সরিও না কিন্তু। এ কথাটা মুগ্ধ শুধু মজা করে বলেনি, মন থেকে বলেছে। তিতির ফাজলামো ভেবে ওর পিঠে আলতো করে স্যাভলন লাগাতে লাগাতে বলল, আপনি পারেনও। স্যাভলন লাগানো শেষ হতেই মুগ্ধ আবার ঘুরে বসল, আর সাথে সাথে দেখতে পেল রিতিরের বাহুতে আর ঘাড়েও ছিলে গেছে। মুগ্ধ বলল, এই পাকনি, তোমার ঘাড়ে আর হাতেরও তো একই অবস্থা, তাই নাকি? এজন্যই বোধহয় জ্বলছিল গোসলের সময়ে। ওখানে স্যাভলন লাগাও। তিতির বাহুর খোঁততে নিজেই স্যাভলন ক্রিম লাগাল। তারপর স্যাভলনের টিউবটা মুগ্ধর দিকে এগিয়ে দিয়ে হেসে বলল, নিন এবার আপনি একটু সেবা করুন। মুগ্ধ ওটা তিতিরের হাত থেকে নিতেই তিতির সব চুলগুলোকে ভালো করে সরিয়ে নিল একপাশে। তারপর ক্ষত সাইডটা মুগ্ধর দিকে ধরল। মেয়েটা কি পাগল, এমনটা কেউ করে? ও কি জানে মুগ্ধর ইচ্ছে করছিল ওই ভেজা চুল সরানো ঘাড়ে একটা গাঢ় চুমু খেতে। কিন্তু মুগ্ধর বিবেক খুব সহজেই সে লোভ সম্বরণ করল। অমূলের মাথায় স্যাভলন নিয়ে তা তিতিরের ঘাড়ে লাগিয়ে দিল। তিতির আবেশে চোখ বন্ধ করে ফেলল। কালো তো ভয় পেয়ে জড়িয়ে ধরেছিল মুগ্ধকে, কিন্তু তখন তো এমন অনুভূতি হয়নি। খুব স্বাভাবিক লেগেছিল তিতিরের। আর আজ এই মুহূর্তে মনে হচ্ছে কি অমূল্য সম্পদ যেন পেল। মনে মনে বলল, কোন পুরুষের স্পর্শ আমি আজও লাগতে দিইনি আমার শরীরে। আপনিই প্রথম। আমি জানতাম আপনার স্পর্শ এতটাই মধুর হবে। আমি এ স্পর্শ সারা জীবনের জন্য চাই। ভাগ্যিস ঘাড়ে আঘাতটা পেয়েছিলাম। এর মধ্যেই মমখাই আর লোকমান চলে এলো। মমখাই বলল, দাদা, হাঁস খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। কথা শেষ করে তিতরের দিকে তাকিয়েই মমখাই চমকে উঠল। আপু না কালা ছিল? তিতির হেসে দিল। মুগ্ধ হেসে বলল, উইটা ছিল প্রোটেকশন। বেশি রূপবতী মেয়েদের নিয়েই হলো প্রবলেম। বুঝলে মমখাই? জি দাদা, বুঝছি। তিতির লজ্জায় কি বলবে বুঝতে পারছিল না। কথা ঘুরিয়ে বলল, আচ্ছা হাঁস কেন আনালেন? বার করব। কাল মিস করেছিলাম মনে নেই? আপনার এত এনার্জি, এখন রান্না করবেন? কেন রেমাক্রি বাজারে না দেখলাম কত দোকান? ওখান থেকে কি খাওয়া যেত না? হ্যাঁ, আমার এনার্জি একটু বেশি। গেস্ট হাউজের পাশেই আগুন জ্বালিয়ে বারবিকিউ এর ব্যবস্থা করেছে ওরা। হাঁস বার করতে করতে মুগ্ধ বলল, এনার্জি কিন্তু তোমারও কোনো অংশে নেহাত কম না। এতদূর এসে পড়লে এখনও তোমার চেহারায় টায়ার্ডের ছাপ পড়েনি। এখনও কতটা প্রাণোচ্ছল। ম্যাক্সিমাম মেয়েরা এই পর্যন্ত এসে হাল ছেড়ে দেয় আর মাফাখুম যাবে না। তিতির হাসল, শুধু কিছু বলল না। হাঁস বারটা এত টেস্টি হয়েছে। তিতির কখনো এত মজার বার খায়নি। খাওয়ার পরপরই সবাই শুয়ে পড়েছে। মুগ্ধর ঘুম পাচ্ছিল না। বারবার তিতিরের সেই ভেজা চুলের মুখটা ভেসে উঠছিল চোখের পাতায়। কি অদ্ভুত, কখনো কোনো মেয়ের জন্য তো ও এত কিছু করেনি। কখনো কোনো মেয়ের জন্য এতটা ফিলও করেনি ও। পাশের রুমেই আছে অথচ ওর জন্য কি অস্থিরতা। বুকের মাঝে জড়িয়ে ধরে রাখলে হয়তো এই অস্থিরতা কমবে। ও কি তিতিরকে প্রপোজ করবে নাকি আরেকটু টাইম নেবে? মাত্র দুদিনের পরিচয়, এত সিরিয়াস একটা ডিসিশন নিয়ে নেবে? আগের সম্পর্কগুলোর মতো কোনো ভুল সম্পর্কে আর জোড়াতে চায় না ও। কারণ এখন আর সময় নেই। মা ইমিডিয়েটলি ওর বিয়ে দিতে চান। পাশের ঘরে কুম্ভকর্ণ তিতিরেরও কিনা ঘুম পাচ্ছিল না। ও খালি কাল থেকে মুগ্ধর সাথে কাটানো সময়গুলোর কথা ভাবছিল। কাল রাতে এমন সময়ে ও আর মুগ্ধ পাশাপাশি শুয়েছিল। আর আজ দুজন পুরো দুঘরে।
এটা কোনো কথা হলো? আচ্ছা ও কি করবে? ও কি মুগ্ধকে বলবে ওর ভালোবাসার কথা, নাকি মুগ্ধর বলার জন্য অপেক্ষা করবে? মুগ্ধর ভেতর যদি ভালোবাসা না জাগে মুগ্ধ কেন বলবে? ফোনের ওই প্যারা মেয়েটা প্রপোজ করেছিল বলেই তো মুগ্ধ ওর উপর বিরক্ত। বেহায়া ভাবে, ও ভালোবাসার কথা বললে যদি ওকেও বেহায়া ভাবে। ঘরের ভেতর পায়চারি করছিল, হঠাৎ দরজায় টোকা পড়ল, প্রায় সাথে সাথেই মুগ্ধর গলা। এই তিতির। তিতির দৌড়ে গিয়ে দরজা খুলল। বলল, কিছু বলবেন? ঘুমাওনি দেখলাম, মানে পায়ের আওয়াজ পেলাম। আমারও ঘুম আসছে না। তোমার যদি আপত্তি না থাকে তাহলে একটু বারান্দায় বসি। গান শোনাবেন? শিওর। তিতির বারান্দায় এসে বসল। মুগ্ধ বলল, দেখেছ পাহাড়ের পূর্ণিমা কত অসাধারণ? হ্যাঁ, এত সুন্দর পূর্ণিমা আমি আগে কখনো দেখিনি। কাল তো জঙ্গলে এত ভালো দেখাও যায়নি। তাছাড়া এই পুরো জায়গাটাই অসাধারণ। বান্দরবন আসার পর থেকে যতগুলো জায়গায় গিয়েছি তার মধ্যে এটা বেস্ট। মুগ্ধ হেসে বলল, আর নীলগিরি? দুটোর তুলনা চলে না। দুটোই দুটোর মতো সুন্দর। এখানে আসতে আসতে তো প্রায় অন্ধকার হয়ে গেছিল। আসল সৌন্দর্য দেখতে আলো লাগবে। কাল সকালে দেখো, তখন বুঝবে কি সুন্দর জায়গা। তা না হয় দেখব, কিন্তু এখন গান শুনতে চাচ্ছি। মনটা আকুপাকু করছে গানের জন্য। মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে গান ধরল। আবার এলো এ সন্ধ্যা, শুধু দুজনে।